আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি তোমাদেরকে যে চ্যাপ্টারটা নিয়ে তোমাদের সাথে কথা বলবো, গল্প করব, সেটা হচ্ছে মহাকাশ ও উপগ্রহ নিয়ে। তো এই যে এই চ্যাপ্টারটা আমার সবচাইতে ফেভারিট একটা চ্যাপ্টার। ছোটবেলা থেকে আমি অনেক বেশি ইন্টারেস্টেড এই চ্যাপ্টারটার সাথে। অর্থাৎ আম আমার খুবই ভালো লাগতো যখন আ এই রিলেটেড অনেক কিছু পড়তাম তখন। আর হ্যাঁ, এই চ্যাপ্টারটা সম্পূর্ণটা দেখলে তোমাদেরকে একটা আ বই আমি উপহার দেব। সেটা হচ্ছে আ রকেট সায়েন্স নিয়ে। ঠিক আছে? রকেট সায়েন্স নিয়ে। এই যে বইটা, এই বইটা তোমাদেরকে উপহার দেব। অর্থাৎ একটা রকেট কিভাবে কাজ করে, রকেটের ইঞ্জিন কিভাবে কাজ করে, সেটা নিয়ে আমরা আ এই যে এই ইবুকটা তোমাদেরকে দিব এবং যারা ইন্টারেস্টেড আমাদের হচ্ছে এই আ তথ্যগুলোর সাথে, এই জ্ঞানের সাথে তাদেরকে অবশ্যই এগুলা ফ্রিতে দিব এবং আশা করি অনেক বেশি ভালো লাগবে তোমাদেরকে। আ এগুলা। তো তোমার হচ্ছে মহাকাশ এবং গ্রহ, উপগ্রহ নিয়ে কাদের বেশি ইন্টারেস্ট? আমরা যে পৃথিবীতে থাকি, তাই না? এই পৃথিবীটাই কি শেষ? এই পৃথিবীটা কিন্তু শেষ না। বরং এই পৃথিবীটা আমাদের যে বিশাল আ জগৎ, বিশাল মহাকাশ, এই মহাকাশের কাছে আমাদের এই পৃথিবীটা একটুখানি খুবই ছোট, খুবই নগণ্য। ঠিক আছে? এবং কত নগণ্য সেটা নিয়েও কিন্তু আমরা কথা বলছি, আমরা আলোচনা করছি, রাইট? তো চলো আমরা একটু দেখা যাক যে আমরা যে পৃথিবীটাতে বাস করি এটা আসলে কত নগণ্য। আর এই যে মহাকাশ, এই মহাকাশকে অসীমই বলা যেতে পারে। কারণ মহাকাশের কোনো শুরুর বিন্দু পাওয়া যায়নি, কোনো শেষের বিন্দু কিন্তু বিজ্ঞানীরা পায়নি। তবে তারা যত দূর দিন, দিন আম এগোচ্ছে, বিস্তৃত হচ্ছে বা হচ্ছে দূরে যাচ্ছে, এটার কোনো শেষই নাই। ঠিক আছে? এটার কোনো শেষ নাই। লক্ষ, লক্ষ কোটি, 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 কোটি আলোকবর্ষ। আলোকবর্ষ মানে কি জানো? আলোকবর্ষ মানে আ আলো তোমার হচ্ছে ১ বছরে যতটুকু অতিক্রম করে সেই দূরত্বটা হচ্ছে আলোকবর্ষ। আলোকবর্ষ কখনো নাম শুনছো? লাইট ইয়ার্স? তো আলোকবর্ষ হচ্ছে, চিন্তা করো, আলো কিন্তু তোমার হচ্ছে দুনিয়ার বলো বা মহাবিশ্বের সবচাইতে ফাস্টেস্ট স্পিড কার বলো তো? আলোর, লাইটের স্পিড, তাই না? আলোর আ গতি সবচাইতে দ্রুত গতি। সো এই যে দ্রুততর যে গতিটা আলো, এই দ্রুত গতিতে যেয়েও তোমার যদি ১ বছর ধরে যায়, সেটা হচ্ছে কি ১ লাইট ইয়ার। আর এখনো পর্যন্ত লাখ, লাখ লাইট ইয়ার পর্যন্ত দেখা হয়েছে যে মহাবিশ্বের বিস্তৃত। তো এটার আসলে কোনো শেষ নাই। ঠিক আছে? মহাবিশ্বের আসলে কোনো শেষ নাই। তাহলে চিন্তা করো আল্লাহ তাআলা কত মহান, কত বড় আমাদের স্রষ্টা। এগুলা অবশ্যই কি একটা স্রষ্টা ছাড়া কিন্তু সৃষ্টি করা সম্ভব না। আচ্ছা, আমরা একটু তোমাদেরকে দেখাই। এই যে দেখো, এটা কি বলতো? এটা হচ্ছে অ্যাস্ট্রোনট, তাই না? অ্যাস্ট্রোনট বলতে যারা হচ্ছে স্পেস এক্সপ্লোরেশন করে তারা হচ্ছে কি অ্যাস্ট্রোনট, রাইট? আর এই যে দেখো এটা হচ্ছে হাবেল স্পেস টেলিস্কোপ। হাবেল টেলিস্কোপ আ নাম তো শুনছো, তাই না? মানে স্পেস রিসার্চ করার জন্য এই টেলিস্কোপটা আ তোমার হচ্ছে তৈরি করা হয়েছে। তো এটা একটা ম্যান মেড অবজেক্ট। তো দেখো এই টেলিস্কোপটা কত বড়। তার মানে এই মানুষটার তুলনায় এই টেলিস্কোপটা দেখো ২০ গুণ, ১০ গুণ, ২০ গুণ বড়। রাইট? তারপরে দেখো স্পেস শ্যাটল। স্পেস শ্যাটল মানে হচ্ছে যে যেটা করে তোমার হচ্ছে স্পেসে মানুষ ভ্রমণ করে বেড়ায়। মানে এইটাকে রকেটে নিয়ে যায়। ঠিক আছে? এইটাকে রকেটে বহন করে স্পেসে নিয়ে যায়। আর স্পেসে নিয়ে গিয়ে এইটা আ বিচরণ করে বেড়ায়। ঠিক আছে? তো স্পেসে কিভাবে বিচরণ করে এটা এখনকার ব্যাপার না। আচ্ছা, স্পেস স্টেশন তোমার হচ্ছে স্পেসের উপরে থাকা, অর্থাৎ মহাশূন্যে থাকা, যেটা পৃথিবীর বাইরে মহাশূন্যে থাকা মানুষের একটা আ জায়গা। ঠিক আছে? এটা কয়েকটা স্টেডিয়ামের মতো, ফুটবল স্টেডিয়ামের মতো জায়গা জুড়ে আছে। আর এই যে তোমার হচ্ছে রকেট। এই রকেটে, এরকম রকেটেই কিন্তু এই যে এই স্পেস শাটলটা উপরে এক জায়গায় থাকে। ঠিক আছে? সো এত বড় রকেট লাগে এই স্পেস শাটলটাকে স্পেসে নিয়ে যাইতে হলে। বুঝতে পারছো? এই দেখো আ তোমার হচ্ছে অ্যাস্টেরয়েড। অ্যাস্টেরয়েড তো চিনো, তাই না? অ্যাস্টেরয়েড বলতে হচ্ছে তোমার আ পৃথিবীর বাইরের যে বস্তুগুলো, অর্থাৎ যেগুলা তোমরা অনেক সময় সিনেমাতে হয়তো দেখে থাকো। সিনেমাতে দেখে থাকো না বলো? যে আ উপর থেকে পৃথিবীতে পড়ছে, তাই না? আর পৃথিবীতে পড়লে পৃথিবীটা একেবারে ধ্বংস হয়ে যাচ্ছে।
তাই না? এটা হচ্ছে অ্যাস্টেরয়েড। তো অ্যাস্টেরয়েড মানে হচ্ছে তোমার হচ্ছে বাইরের যে সকল বস্তু, স্পেসের যে সকল বস্তু সেগুলা। তুমি জাস্ট একটু ইমাজিন করো এরকম একটা অ্যাস্টেরয়েড যদি আকাশ থেকে আমাদের দেশে পড়ে তাহলে কি হবে তুমি চিন্তা করো। পুরো দেশটা বা অর্ধেক পৃথিবীটা কিংবা পুরো পৃথিবীটাই কিন্তু ধ্বংস হয়ে যেতে পারে। সেটা তার ভরবেগের উপরে ডিপেন্ড করে। ঠিক আছে? আচ্ছা, তোমরা এই যে দেখছো, পৃথিবী দেখতে পাচ্ছ? পৃথিবী দেখতে পাচ্ছ কেমন? এই যে পৃথিবীর অধিকাংশ তোমরা নীল দেখতে পাচ্ছ, তাই না? অধিকাংশ নীল। নীল মানে কি জানো? নীল মানে হচ্ছে অধিকাংশ সব পানি, রাইট? আর এই যে সাদা, সাদা দেখতে পাচ্ছ, সাদা, সাদা এইগুলা কি বলো তো? এই যে সাদা, সাদা এইগুলা, এগুলা কিন্তু তোমার হচ্ছে বরফের দেশ। এই যে এটা দেখো গ্রিনল্যান্ড। গ্রিনল্যান্ড কি হোয়াইট? গ্রিনল্যান্ড কেমন হওয়ার কথা ছিল? গ্রিন হওয়ার কথা ছিল, রাইট? আর আইসল্যান্ড কেমন বলো তো? আইসল্যান্ডে কি আইস আছে? গ্রিনল্যান্ডে আইস আছে আর আইসল্যান্ডে গ্রিন আছে। এই দেখো। হ্যাঁ, এটা কিন্তু খুবই একটা ভালো একটা কৌতুক দেখো। গ্রিনল্যান্ড তোমার হচ্ছে আইস আর আইসল্যান্ড তোমার হচ্ছে গ্রিন, রাইট? আচ্ছা, তো এই যে এই দেখো মরুভূমি, মরুভূমি তুমি দেখতে পাচ্ছ। এই যে কমলা কালার এইগুলো হচ্ছে মরুভূমি। আর এই যে সবুজ কালার এইগুলো হচ্ছে বন জঙ্গল। আর হচ্ছে এই যে যত নীল কালার দেখতে পাচ্ছ, নীল কালার কি সব সমুদ্র, তাই তো? আর এই যে যত সাদা কালার দেখতে পাচ্ছ, এই সাদা কালার কি বলতো? সাদা কালার হচ্ছে তোমার হচ্ছে পর্বত যে অঞ্চল বা হচ্ছে মেরু যে অঞ্চল সেটা। হ্যাঁ, একটা হচ্ছে উত্তর মেরু, একটা হচ্ছে দক্ষিণ মেরু। দেখো বিপরীত পাশে উত্তর মেরু, দক্ষিণ মেরু। আর এই যে এটা হচ্ছে মেরু অঞ্চল। আর এই মাঝামাঝি যে অঞ্চলটা, মাঝামাঝির অঞ্চলটা হচ্ছে বিষুবীয় অঞ্চল। বুঝতে পারছো? তো পৃথিবী নিয়ে আমরা যদি আলোচনা শুরু করি তাহলে আসলে শেষ করা যায় না। এবং দেখো তোমার হচ্ছে যত বস্তু আছে পুরো স্পেসে তাদের আকার অনুযায়ী যদি আমরা এগোইতে থাকি। আচ্ছা, এটা মুন অফ আর্থ। এটা হচ্ছে আমাদের পৃথিবীর যে চাঁদ, সেই চাঁদের আকারটা এরকম। তার থেকে বড়, তার থেকে বড়। এভাবে আস্তে, আস্তে করে কিন্তু এখানে সিরিয়ালি দেয়া আছে যে কোনটা কত বড়। আচ্ছা, ভেনাস প্ল্যানেটের থেকে দেখো পৃথিবীটা বড় আছে। তাই না? পৃথিবীর থেকে এই যে কেপলার, তারপরে নেপচুন, ইউরেনাস, হ্যাঁ? তারপর হচ্ছে স্যাটার্ন, তারপরে হচ্ছে তোমার জুপিটার, তারপরে দেখো সূর্য, হ্যাঁ? সূর্য। আচ্ছা, এইভাবে করে, করে কিন্তু এই যে পৃথিবীতে যে পৃথিবীর তুলনায় যে কত বড়, বড় বস্তু আছে, এই বড়র কিন্তু কোনো শেষ নাই। আচ্ছা, এখানে তোমরা নেবুলা দেখতে পাচ্ছ। নেবুলা মনে রাখবা, হ্যাঁ? সুপারনোভা দেখতে পাচ্ছ। সুপারনোভা নামটাও মনে রাখবা। হ্যাঁ? সামনে আমরা জানবো। গ্যালাক্সি দেখতে পাচ্ছ। এই যে গ্যালাক্সি, এটা কি? বার্ন আ বার্নার্ডস গ্যালাক্সি এটা। আচ্ছা, গ্যালাক্সি দেখো, এই যে দেখো মিল্কি ওয়ে গ্যালাক্সি। তার মানে এইটাতে হচ্ছে থাকে কি তোমার সোলার সিস্টেম। এখানে সোলার সিস্টেমের মতো অসংখ্য আ তোমার হচ্ছে জগৎ আছে। আচ্ছা, তো আমাদের সোলার সিস্টেমে মিল্কি ওয়ে গ্যালাক্সি জাস্ট একটা অংশ মাত্র। তারপরে দেখো এইগুলার কিন্তু কোনো শেষ নেই। পৃথিবী এবং মহাকাশ যে কত বড় তার কিন্তু কোনো শেষ নেই। আর আমরা এখন সেটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে? আচ্ছা, দেখো আ তোমার হচ্ছে মহাকাশ এবং উপগ্রহ নিয়ে তাহলে আমরা আলোচনা করি। আমরা দিনের বেলায় আ তোমার হচ্ছে আকাশের দিকে তাকালে কি দেখতে পাই বলো তো? সূর্য দেখতে পাই। তাই না? আ রাতের মেঘমুক্ত আকাশ আমাদের বিস্মিত করে। মুক্ত আকাশ হলে কি দেখতে পাও বলো তো? তারা দেখতে পাও। বিভিন্ন রকমের তারা, বিভিন্ন ধরনের প্ল্যানেট কিন্তু দেখতে পাও, তাই না? জ্বলজ্বল করে। তো এই যে জ্বলজ্বল করে তারা আ ব তুমি যা দেখতে পাও অনেক তারা আছে যারা জ্বলজ্বল করে ঠিকই কিন্তু বর্তমানে তাদের অস্তিত্ব নেই। তাহলে কি? তারা অনেক, অনেক লাইট ইয়ার দূরে। ঠিক আছে? তাদের যে আলো বা লাইট সেটা পৌঁছাতে অনেক বছর কিন্তু লেগে যায়। এর মানে কি জানো? এর মানে হচ্ছে তুমি বর্তমানে আকাশের দিকে তাকিয়ে যে আলো দেখছো ওইটার হয়তো বর্তমানে কোনো অস্তিত্ব নেই। ওইটা হয়তো মারা গেছে। মারা গেছে বলতে ধ্বংস হয়ে গেছে। আ কিন্তু ওইটার যে আলোটা সেটা এখনো পর্যন্ত আসছে। ঠিক আছে? তার মানে কি? ওই আলোটা আসলে অতীতের আলো। রাইট? আচ্ছা, আ রাতের আকাশে চাঁদ ও মিটমিট করে জ্বলে অসংখ্য তারা। তুমি চাঁদ দেখতে পাও রাতের আকাশে, তাই না? আর জ্বলজ্বল করে অসংখ্য তারা। এদের সৌন্দর্য আমাদের মুগ্ধ করে। অনেক সুন্দর লাগে কিন্তু রাত্রের আকাশের দিকে তাকাবা মনটা এত অ ভালো লাগবে সেটা আসলে আ কথায় প্রকাশ করে শেষ করা যাবে না। অনন্ত আকাশ মানে অসীম আকাশ, সীমাহীন ফাঁকা জায়গা বা মহাকাশ কিন্তু আমরা দেখতে পাই আকাশের দিকে তাকালে, যার কোনো শেষ কিন্তু নাই। বুঝতে পারছো? সূর্য, চাঁদ,
গ্রহ, তারা, মহাকাশ, ছায়াপথ, গ্যালাক্সি ইত্যাদি দেখা না দেখা সবকিছু নিয়েই হচ্ছে মহাবিশ্ব। মহাবিশ্বের সকল কিছুকেই বলা হয় নভোমণ্ডলীয় বস্তু। তার মানে তোমার এই যে মহাকাশে যত বস্তু আছে সব কি? সবই হচ্ছে নভোমণ্ডলীয় বস্তু বলে আমরা এক কথায় কথা বলি। আচ্ছা। তোমরা কি স্যাটেলাইট দেখছো? কৃত্রিম উপগ্রহ দেখছো? বঙ্গবন্ধু স্যাটেলাইটের নাম শুনছো নিশ্চয়ই, তাই না? বাংলাদেশের যে স্যাটেলাইটটা সেটা। যদিও ওইটার যে কাজ বা যে সুফল এখনো পর্যন্ত আমরা তেমন পাচ্ছি না আসলে। হ্যাঁ? আচ্ছা, দেখো মহাকাশ। মহাকাশ কি? মহাকাশ কাকে বলে? আমরা আকাশের দিকে তাকিয়ে কি দেখতে পাই? যা দেখতে পাই, যতদূর দেখতে পাই এবং যতদূর দেখতে পাই না সবই হচ্ছে স্পেস বা মহাকাশ। ঠিক আছে? তো স্পেস মানে কি? স্পেস মানে হচ্ছে আসলে কি? খালি জায়গা। খালি জায়গা। ঠিক আছে? খালি জায়গা। তো এই যে খালি জায়গা তুমি চিন্তা করে দেখো, গ্রহ উপগ্রহ কিন্তু খুব কম জায়গা নিয়েই আছে। কিন্তু অধিকাংশ সব খালি জায়গা। আর আমরা যে পৃথিবীতে থাকি, এই পৃথিবীটা কিন্তু খুবই ছোট, খুবই ছোট। বুঝতে পারছো? অনেক ছোট পৃথিবীটা। বরং তোমার এই যে মহাকাশ, মহাকাশের কাছে একটা বালুকণার মতো এই পৃথিবীটা। তাহলে তুমি আর আমি তার কাছে কি অস্তিত্ব আছে আমাদের? অস্তিত্ব নাই। তারপরে চিন্তা করো আমাদের কত চিন্তা, কত টেনশন, কত কি জীবন নিয়ে। তাই না? কিন্তু আমাদের যেখানে আসলে কোনো অস্তিত্বই নাই। আ মহাকাশের দিকে তাকালে আমরা যেসব বস্তু দেখতে পাই তা হলো পদার্থ। যেমন আমাদের এই পৃথিবী, হ্যাঁ? আচ্ছা, বৃহস্পতি দেখো, বৃহস্পতি গ্রহ তার উপগ্রহ সহ উজ্জ্বল আ করতে থাকে। আচ্ছা, বৃহস্পতির অনেকগুলা উপগ্রহ আছে, তাই না? আচ্ছা, মহাকাশ মহাশূন্য কোথা থেকে শুরু? আসলে মহাকাশ যে মহাশূন্য যে কোথা থেকে শুরু তার কিন্তু কোনো হদিস পাওয়া যায়নি। ঠিক আছে? তো পৃথিবীর বায়ুমণ্ডল কি? এই যে দেখো, এইটা যদি পৃথিবী হয়, তো পৃথিবীর চারপাশে আরো এক্সট্রা যে জায়গা জুড়ে, ওইটা কি বলতো? ওইটা হচ্ছে পৃথিবীর বায়ুমণ্ডল। বুঝতে পারছো? পৃথিবীর বায়ুমণ্ডল। পৃথিবীর পৃষ্ঠ থেকে দূরত্ব যত বাড়তে থাকে বায়ুমণ্ডল তত হালকা হতে থাকে। তার মানে দেখো, এই হচ্ছে পৃথিবী। তুমি তোমার বইয়ে যে একটা চিত্র এটা দেখো। এই যে পৃথিবীর যে একেবারে কাছের জায়গা, এই কাছের জায়গায় যে বায়ুমণ্ডলটা থাকে, এই বায়ুমণ্ডলটা খুবই ঘন। ঘন দেখেই তুমি বুঝতে পারছো যে এখানে কালারটা কিন্তু এজন্য ডিপ করা হয়েছে। তার মানে ঘন। এবং আস্তে, আস্তে যত উপরের দিকে যাবা বায়ুমণ্ডল কিন্তু তত হালকা হতে থাকবে। তো বায়ুমণ্ডল বেশিরভাগ বায়ুমণ্ডলই কি আমাদের পৃথিবীতে একেবারে ভূপৃষ্ঠের সাথে অবস্থান করে। ঠিক আছে? তো মাত্র কয়েক কিলোমিটার, দেখা যাচ্ছে 10 কিলোমিটার বা 30 কিলোমিটার যে জায়গা পৃথিবীর ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে, ওই অতটুকু জায়গার ভিতরেই পৃথিবীর যে মূল বায়ুমণ্ডলটা সেটা কিন্তু থাকে, হ্যাঁ? তো বায়ুমণ্ডল কিন্তু হালকা হতে থাকে। আচ্ছা, এই যে এইভাবে 160 কিলোমিটার উপরে, তার মানে পৃথিবীর ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে 160 কিলোমিটার উপরে তেমন কোনো বায়ুমণ্ডলই কিন্তু থাকে না। অধিকাংশ বিজ্ঞানী মনে করেন যে পৃথিবী থেকে 160 কিলোমিটার উচ্চতায় বায়ুমণ্ডল শেষ হয় আর মহাকাশ শুরু হয়। তার মানে বায়ুমণ্ডল শেষ হয়ে যায় আর ওইখানে কোনো বাতাস থাকে না। আর ওই আ যে যেখানে কোনো বাতাস থাকে না, কোনো গ্যাস থাকে না, সেটাকে কি বলা হয়? মহাকাশের শুরু বলে মনে করে। ঠিক আছে? মহাকাশ কত দূর পর্যন্ত বিস্তৃত? মহাকাশের কি সীমা আছে? মানুষ একসময় ভাবতো, হ্যাঁ, মানুষ ভাবতো যে মহাকাশের হয়তো সীমা আছে। তারা ভাবতো যে যত দূর পর্যন্ত আ সবচেয়ে দূরের বস্তুটি দেখতে পাই সেটাই হচ্ছে মহাকাশের বিস্তৃতি। তার মানে মনে করতো যে আমরা হয়তো যতদূর দেখতে পাচ্ছি এটাই হচ্ছে মহাকাশের বিস্তৃতি। কিন্তু আমরা আ আমাদের আসলে দেখার ঘাটতি আছে। কিন্তু মহাকাশের শেষ হওয়ার কিন্তু কোনো ঘাটতি নেই বা মহাকাশের কিন্তু কোনো শেষ নেই। বুঝতে পারছো? পরবর্তীতে আ দূরবীক্ষণ যন্ত্র আবিষ্কারের পর মানুষ তার দৃষ্টিসীমার বাইরে অনেক গ্রহ, নক্ষত্র, ধূমকেতু ও গ্যালাক্সি দেখতে পেল। পরবর্তীতে কি দূরবীক্ষণ যন্ত্র আবিষ্কারের পর, দূরবীক্ষণ মানে কি? মানে দূরের বস্তু বা দূরের গ্রহ, উপগ্রহ দেখা যায় আ যে যন্ত্রের মাধ্যমে সেটা হচ্ছে দূরবীক্ষণ যন্ত্র। তাই না? তো দূরবীক্ষণ যন্ত্র আবিষ্কারের পর মানুষ তার দৃষ্টিসীমার বাইরে অনেক গ্রহ, নক্ষত্র, ধূমকেতু, গ্যালাক্সি ইত্যাদি দেখতে পায়। ঠিক আছে? তো অনেক দূরের বস্তু কিভাবে তখন কাছে দেখা যায়, হ্যাঁ?
আম তো যখন দেখতে পেল, যখন দূরবীক্ষণ যন্ত্র আবিষ্কার করল, তখন আসলে আ তোমার সবকিছু পরিষ্কারভাবে দেখতে পেল। চোখ দিয়ে আর কতটুকু দেখা যায়, তাই না? এমনকি চাঁদের উপরে মানুষ জাস্ট নিচ থেকে চাঁদটা দেখতে পাইত। কিন্তু চাঁদের ভেতরে আ যে তোমার পাহাড় আছে, পর্বত আছে কিংবা গর্ত আছে চাঁদের ভেতরে, সেগুলো কিন্তু খালি চোখে দেখা যেত না। সেগুলো দেখা সম্ভব হয় কিসের মাধ্যমে? এই দূরবীক্ষণ যন্ত্র আবিষ্কার করার মাধ্যমে। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে মহাবিশ্বটা কি? আবার প্রশ্ন আসছে, মহাবিশ্বটা কি? মহাবিশ্বটাকে কি বলবো? তোমার হচ্ছে এই পৃথিবীটা আম অনেক ছোট বলছি না? তো পৃথিবীর থেকে অনেক ছোট কিছু আছে। ছোট, ছোট বালিকণা তোমরা দেখো। একটা বালিকণা হাতে ধরে দেখবা বালিকণাটা কত ছোট। ও একটা মরুভূমির ভেতরে ওই বালুকণাটা তাহলে কত ছোট জাস্ট একবার ইমাজিন করবা। ঠিক তেমনি এই যে মহাবিশ্ব এত বৃহৎ, মহাবিশ্বের তুলনায় পৃথিবী ওই বালিকণার মতো। ঠিক আছে? বরং আরো এটা বললেও ভুল হয়ে যাবে। কারণ একটা মরুভূমি তো শেষ আছে। কিন্তু মহাবিশ্বের কোনো শেষ নাই। ঠিক আছে? সো মহাবিশ্বের কোনো শুরু এবং শেষ কিন্তু পাওয়া যায়নি। তবে অনেকে মনে করেন যে মহাবিশ্বের আকার আকৃতি আছে। দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম ছবিতে যে মহাবিশ্বের আকার আকৃতি এই যে এটা দেখো, এই যে এটাকে বলা হচ্ছে অবজারভেবল ইউনিভার্স। তার মানে এর ভেতরে মানুষ যতটুকু আবিষ্কার করতে পারছে এটা। আর মহাবিশ্বের আকার আকৃতি দেখো এই যে এইরকম করে মহাবিশ্বের আকার আকৃতিকে মানুষ মনে করে যে হয়তো তার আকার আকৃতি এইরকম হবে। ঠিক আছে? কিন্তু আমার হ্যাঁ, অবশ্যই জিনিস থাকলে, বস্তু থাকলে তার আকার আকৃতি থাকবেই। এটা স্বাভাবিক। তবে তোমার হচ্ছে একসময় যে ধারণা ছিল, ধারণা কিন্তু ক্রমশই পাল্টাচ্ছে। মহাবিশ্ব নিয়ে, মহাকাশ নিয়ে ধারণা কিন্তু ক্রমশই পাল্টাচ্ছে। নতুন, নতুন অনেক ধারণা কিন্তু তৈরি হচ্ছে। বুঝতে পারছো? নতুন, নতুন অনেক ধারণা আসছে মহাবিশ্ব নিয়ে। আচ্ছা, অনেক কিছু জানা থাকলেও বিজ্ঞানী জানতে পেরেছে মহাবিশ্বের কোনো অংশে বস্তু উপস্থিতি অন্য অংশের চেয়ে বেশি। যেসব পদার্থ বস্তু বেশি জড় বা ঘনীভূত রয়েছে তাদেরকে বলা হয় গ্যালাক্সি বা নক্ষত্র জগৎ। তার মানে এই যে তোমরা কিন্তু এটা দেখলে বুঝতে পারবে যে কোথাও, কোথাও এই যে এটাই আমরা দেখা যাক যে লোকাল গ্রুপ, এই যে দেখো আমরা আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সিটা দেখি। এই যে দেখো মিল্কি ওয়ে গ্যালাক্সি। দেখো কোথাও, কোথাও কিন্তু তোমার হচ্ছে যে আ ঘনত্বটা মানে দেখো যে এখানে আলো বেশি বা কালার বেশি। তাই না? এই যে দেখো কিছু, কিছু জায়গায় কালার বেশি বা ঘনত্ব বেশি। ওইখানে তোমার গ্রহ, উপগ্রহ, নক্ষত্র এইগুলার সংখ্যা বেশি বা ওই কারণে ওইগুলা হচ্ছে ঘন। আর কিছু, কিছু জায়গা দেখবা এই যে দেখো কালো, কালো হয়ে আছে, তেমন কিছুই নাই বলে মনে হচ্ছে। এই যেমন কিছুই নাই বলে যেগুলা মনে হচ্ছে এগুলাকে কি বলা হতে পারে? ফাঁকা জায়গা বা স্পেস বলা যেতে পারে। তাই না? আমাদের বাসভূমি পৃথিবী যে গ্যালাক্সিতে অবস্থিত তার নাম কি? ছায়াপথ বা মিল্কি ওয়ে। এরকম কিন্তু কোটি, কোটি গ্যালাক্সি আছে। ঠিক আছে? এরকম কোটি, কোটি গ্যালাক্সি আছে। গ্যালাক্সি রয়েছে মহাবিশ্বে আ যেখানে রয়েছে কোটি, কোটি নক্ষত্র। নক্ষত্র তার মানে এই যে সূর্য কত বড় সূর্য, তাই না? সূর্য কত বড় জাস্ট একটু চিন্তা করো। এই সূর্য থেকেও কিন্তু অনেক বড়, বড় আ নক্ষত্র কিন্তু রয়েছে, হ্যাঁ? গ্যালাক্সিগুলো মহাকাশে ঘুরে বেড়ায়। গ্যালাক্সির নক্ষত্রগুলো যত কাছাকাছি মনে হয় তা আসলে নয়। ঠিক আছে? তার মানে মনে হয় যে গ্যালাক্সিতে আ সবকিছু অনেক কাছাকাছি কিন্তু না, অনেক দূরে, দূরে। তুমি চলো দেখো আলো প্রায় সেকেন্ডে মানে ১ সেকেন্ডে ৩,০০,০০০ কিলোমিটার পথ যেতে পারে। ঠিক আছে? আলো কি ১ সেকেন্ডে ৩,০০,০০০ কিলোমিটার যেতে পারে। জাস্ট কল্পনা করে দেখো ১ সেকেন্ড। মানে এই যে কথা বললাম যে উচ্চারণ করলাম ১, এর ভেতরে তোমার ৩,০০,০০০ কিলোমিটার দূরে চলে গেছে আলো। বুঝতে পারছো? আলোর গতিটা কত দূরে? ৩,০০,০০০ কিলোমিটার কিন্তু। ৩ কিলোমিটার না, ৩০০ না, ৩,০০০ না, ৩,০০,০০০ কিলোমিটার ১ সেকেন্ডে। বুঝতে পারছো? পৃথিবী ও সূর্যের দূরত্ব আ প্রায় ১৫,০০,০০,০০০ কিলোমিটার। বুঝতে পারছো? ১৫,০০,০০,০০০ কিলোমিটার পৃথিবী থেকে সূর্যের দূরত্ব। আর এই যে সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে কত? তোমার ৮ মিনিট ২০ সেকেন্ড। অনেক জায়গায় আছে ৮ মিনিট ১৮ সেকেন্ড, ১৯ সেকেন্ড কিংবা ২০ সেকেন্ড যাই বলো না কেন। তো এই যে এই ইনফরমেশনটুকু তোমার মনে রাখতে হবে না বলো?
এই ইনফরমেশনটুকু কিন্তু মনে রাখতে হবে। কেন মনে রাখতে হবে? এমনিতেই জানার জন্য। বিশ্লেষণধর্মী বুদ্ধিটা, চিন্তাভাবনা যেন তোমার বাড়ে তার জন্য। কি ইনফরমেশন? তোমার ১ সেকেন্ডে আলো যায় কত? ৩ লক্ষ কিলোমিটার। এটা মনে রাখতে হবে। ঠিক আছে? তারপরে তোমার মনে রাখতে হবে যে আমাদের এই যে পৃথিবী, আমরা পৃথিবী থেকে যে সূর্য দেখতে পাচ্ছি, এর দূরত্ব কিন্তু ৩ কোটি কিলোমিটার। ৩ কোটি কিলোমিটার, বুঝতে পারছো? ১ কোটিতে কত? ১০০ লাখ, তাই না? আচ্ছা। আর ওই যে সূর্যের যে আলো, ওই আলো পৃথিবীতে আসতে সময় লাগে ৮ মিনিট। বুঝতে পারছো? আলোর যে এত গতি তার সত্ত্বেও এত সময় লাগে। অন্যদিকে সূর্যের সবচেয়ে নিকটবর্তী নক্ষত্র হচ্ছে আলফা সেন্টিতে, যেখানে আলফা সেন্টিতে আলো আসতে সময় লাগে কি ৪ বছরের চেয়ে বেশি। তাহলে চিন্তা করো যে আলফা সেন্টি সূর্যের নিকটবর্তী একটা নক্ষত্র, মানে সূর্যের মতো আরেকটা নক্ষত্র আছে, ঠিক আছে? ওই নক্ষত্রটার নাম হচ্ছে আলফা সেন্টি নক্ষত্র। ওই নক্ষত্রটা তোমার হচ্ছে এত দূরে যে ওই নক্ষত্র থেকে তোমার আলো আসতে সময় লাগে কত? ৪ বছরের চেয়ে বেশি সময় লাগে। সূর্য থেকে আলো আসতে তাই ৮ মিনিট সময় লাগে। আর এখানে আলো আসতে তোমার সময় লাগে ৪ বছরের বেশি। বুঝতে পারছো? আর অন্যান্য যত নক্ষত্র, সেই নক্ষত্র থেকে কয়েক মিলিয়ন বছর সময় লাগে। তুমি বুঝতে পারছো? কয়েক মিলিয়ন বছর সময় লাগে। তার মানে আজকে যে উপরে নক্ষত্রটা দেখছি, ওই নক্ষত্রের যে আলো, ওই আলোটা তোমার হচ্ছে কয়েক কোটি 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 বছর আগের আলোটা তুমি এখন কিন্তু দেখতে পাচ্ছ। বুঝতে পারছো? তাহলে চিন্তা করো মহাবিশ্বটা কত আহ কত বিশাল, কত মহা, তাই না? কত দূর, দূরত্ব তো কত বেশি, জাস্ট একবার তুমি কল্পনা করো। সৌরজগতের মিল্কি ওয়ের নাম কি জানো? আকাশগঙ্গা নামক গ্যালাক্সির অন্তর্গত সৌরজগৎ। সৌরজগৎ মানে বোঝো? সৌরজগৎ মানে সূর্য এবং সূর্যকে সূর্য একটা নক্ষত্র এবং এই নক্ষত্রকে কেন্দ্র করে যতগুলো গ্রহ ঘুরছে, ঠিক আছে? গ্রহ উপগ্রহ ঘুরছে। তো এই পুরো যে সিস্টেমটা, এই পুরো সিস্টেমটা হচ্ছে কি একটা সোলার সিস্টেম। ঠিক আছে? সোলার সিস্টেম। আর এই যে সোলার সিস্টেমটা, এটা মিল্কি ওয়ে বা আকাশগঙ্গার গ্যালাক্সির অন্তর্গত। তার মানে এরকম তোমার সৌরজগতের মতো আরো অনেক নক্ষত্র কিন্তু এই যে মিল্কি ওয়ে গ্যালাক্সি, এখানে কিন্তু আছে। ঠিক আছে? নক্ষত্রগুলো প্রত্যেকটি এক একটি জ্বলন্ত গ্যাস পিণ্ড। এদের সবাই আলো এবং উত্তাপ আছে। নক্ষত্র কি জিনিস? নক্ষত্রের বৈশিষ্ট্য কি জানো? নক্ষত্রের বৈশিষ্ট্য হচ্ছে ওরা কি দিয়ে তৈরি? ওরা হচ্ছে গ্যাস দিয়ে তৈরি। গ্যাস দিয়ে তৈরি। এজন্য ওদের কি নিজস্ব কি আছে বলতো? নিজস্ব আলো আছে। নিজস্ব আলো কেন আছে? কারণ ওরা কি এনার্জি প্রডিউস করে। ঠিক আছে? ওই যে গ্যাসের থেকে যে পারমাণবিক বিক্রিয়া, চেইন রিঅ্যাকশন, এটার মাধ্যমে কি করে? তোমার হচ্ছে এনার্জি উৎপন্ন করে। ওই এনার্জিটাই হচ্ছে আলো এবং তাপ হিসেবে তাপ হিসেবে আমরা দেখি। ঠিক আছে? আচ্ছা। মহাবিশ্বের নক্ষত্রগুলোকে তাদের আলোর তীব্রতা অনুসারে লাল, নীল, হলুদ ইত্যাদি বর্ণে কিন্তু ভাগ করা হয়েছে। ঠিক আছে? লাল বর্ণ, নীল বর্ণ, হলুদ বর্ণ, এরকম অনেক ধরনের বর্ণে কিন্তু আমরা দেখতে পাই। এখন এই যে বিভিন্ন বর্ণে আমরা দেখতে পাই, তুমি একটু খেয়াল করলে দেখবা যে যখন অনেক বেশি উত্তপ্ত, অনেক বেশি কি উত্তপ্ত হিট, তখন সেটাকে লাল দেখায়। তারপরে আস্তে আস্তে কি দেখায়? নীল দেখায়। মানে আর একটু কম হিট যখন হবে তখন নীল দেখাবে, আরো কম হিট যখন হবে তখন হলুদ দেখাবে, তাই না? তো এটা এর তাপমাত্রার উপর বা তোমার হচ্ছে আলোর তীব্রতার উপরে কিন্তু তোমার এই বিভিন্ন ধরনের রং আসে। ঠিক আছে? অতি বৃহৎ নক্ষত্রের রং লাল, অতি বৃহৎ নক্ষত্রের রং লাল, মাঝারি নক্ষত্রের রং হলুদ, আর ছোট নক্ষত্রের রং কেমন? নীল। বুঝতে পারছো? আচ্ছা। পৃথিবীর উৎপত্তি হলো কিভাবে? আমাদের যে পৃথিবীটা, এই পৃথিবীটা কিভাবে তৈরি হলো? তাই না? আমাদের এই যে পৃথিবী কিভাবে তৈরি হলো? খুবই চিন্তার বিষয় না? এই যে পৃথিবী, এর বয়স কিন্তু বিলিয়ন বছর। ঠিক আছে? কত বিলিয়ন? 4.5 বিলিয়ন বছর। আর তোমার হচ্ছে তারও অনেক অনেক বছর আগে, প্রায় হচ্ছে কত 13.75 বিলিয়ন বছর আগে কি হয়েছে জানো?
কি একটা ঘটনা ঘটছে, তোমার হচ্ছে বিগ ব্যাং ঘটছে। তো বিগ ব্যাং আসলে ঘটছে কিনা এটা কিন্তু জাস্ট একটা থিওরি, বাট এই যে এই থিওরিটা, এটা যে সত্য তার পিছনেও কিন্তু বেশ কিছু প্রমাণ আছে, সাক্ষ্য প্রমাণ কিন্তু আছে যে বিগ ব্যাং যে থিওরিটা দেওয়া হয় এটা আসলেই সত্যি। ঠিক আছে? তো এই বিগ ব্যাংকে বাংলায় কি বলা হয়? মহাবিস্ফোরণ তত্ত্ব। ঠিক আছে? মহাবিস্ফোরণ তত্ত্ব। আচ্ছা, এই তত্ত্বে মহাবিশ্বে একসময় অত্যন্ত উত্তপ্ত এবং একক বিন্দুতে অসীম ঘনত্বের অবস্থায় ছিল। তার মানে এই যে আজকের এই যে অসীম যে মহাবিশ্ব তোমরা দেখতে পাচ্ছ, যার কোনো সীমানা নেই, অসীম, তাই না? ওইটা একটা বিন্দুতে পুঞ্জীভূত অবস্থাতে ছিল। এবং ওইটা প্রচুর উত্তপ্ত ছিল, ওইটা প্রচুর ঘনত্ব ছিল, ঘনত্ব বিশিষ্ট ছিল। হ্যাঁ, ঘনত্ব মানে কি, সেটার ভারও কি অসীম হবে, সেটার ঘনত্ব অসীম, সেটার ভার অসীম। সেটা ছোট্ট একটা বিন্দুতে পুঞ্জীভূত অবস্থায় একসময় ছিল। আর যখন এটা অনেক পরিমাণ শক্তি, এনার্জি, হিট একটা জায়গায় পুঞ্জীভূত অবস্থায় থাকবে, সেটা কি ওইখানে স্থির থাকবে? স্থির কিন্তু থাকবে না। সেটা অস্থিতিশীল হয়ে যাবে। সেটা তোমার হচ্ছে কেমন হবে? সেটা হচ্ছে আ নিজের জায়গায় আনস্টেবল হয়ে যাবে, অস্থিতিশীল হয়ে যাবে এবং একসময় সেটা ব্লাস্ট করবে। তো ওই যে ব্লাস্টটা করে, ওই ব্লাস্টটাকে বলা হয় হচ্ছে বিগ ব্যাং। তো ওই যে ব্লাস্ট করছিল, ব্লাস্ট করার পরে কি হবে? সবকিছু এইরকম করে ছড়িয়ে ছিটিয়ে পড়বে। অনেক দূর পর্যন্ত বিস্তৃত হতে থাকবে। তো এখনো পর্যন্ত ওই যে আজ থেকে প্রায় 13.75 বিলিয়ন বছর আগে না এই বিগ ব্যাংটা হয়েছিল? তো ওই তখন থেকে এখনো পর্যন্ত তোমার এই যে মহাকাশটা, এটা কি হচ্ছে বলতো? সম্প্রসারিত হচ্ছে। আমাদের যে মহাবিশ্ব, এটা কিন্তু এক্সপ্যান্ড হচ্ছে, তখন থেকে এক্সপ্যান্ড হচ্ছে। তো এই যে এক্সপ্যান্ড হচ্ছে, এই জন্য কি বলছে, অতি দ্রুত প্রসারিত হয়ে যায়। দ্রুত প্রসারণের ফলে মহাবিশ্ব ঠান্ডা হয়ে যায় এবং বর্তমানে প্রসারিত অবস্থায় পৌঁছায়। ঠিক আছে? অতি সম্প্রতি জানা গেছে বিগ ব্যাং বা মহাবিশ্ব সংগঠিত হয়েছিল কত? 13.75 বিলিয়ন বছর আগে। আচ্ছা, 1375 কোটি বছর পূর্বে এই তার মানে কত? 13 আহ বিলিয়ন বছর মানে কি? 1375 কোটি বছর আগে, বুঝতে পারছো? 1375 কোটি বছর কিন্তু এই মহাবিশ্বের বয়স। বিগ ব্যাং তত্ত্ব বহু পরীক্ষিত বৈজ্ঞানিক তত্ত্ব, যা বেশিরভাগ বিজ্ঞানী গ্রহণ করছে, কারণ জ্যোতির্বিদদের পর্যবেক্ষণ প্রায় এই ঘটনাটাকে সঠিক তথ্যভাবে ব্যাখ্যা করতে সক্ষম। বর্তমান কালের বিখ্যাত বিজ্ঞানী স্টিফেন হকিং সহ সকল জ্যোতির্বিদ এই তত্ত্বের পক্ষে মত দিছে। তাহলে দেখো, কেন আসলে এই তত্ত্বের পক্ষে মত দেওয়া হয়েছে? এটা না একটা বড় একটা কোশ্চেন। আম এই যে বলা হলো না যে মহাবিশ্ব সৃষ্টির শুরু থেকে কি হচ্ছে? এক্সপ্যান্ড হচ্ছে। ওই এক্সপ্যান্ডটা কিন্তু এখনো পর্যন্ত হচ্ছে এবং এক্সপ্যান্ড যে হচ্ছে এটা আমরা কিভাবে বুঝি? আমাদের থেকে কিন্তু সকল গ্রহ, উপগ্রহ, নক্ষত্র অনেক দূরের যেগুলা, সেগুলা কিন্তু আম দূরে যেতে মানে এখনো দূরে যাচ্ছে। ঠিক আছে? এটা কিন্তু পর্যবেক্ষণ করা সম্ভব হয়েছে। সো আমরা এখন বুঝি যে এখনো পর্যন্ত মহাবিশ্বটা কি হচ্ছে? এক্সপ্যান্ড হচ্ছে। ঠিক আছে? বা বড় হচ্ছে। তাই না? তো এই যে এখনো পর্যন্ত বড় হচ্ছে, এক্সপ্যান্ড হচ্ছে এই মহাবিশ্বটা, এটা দেখে বোঝা যায় যে বিগ ব্যাং তত্ত্বটা আসলে সত্য। তো বিগ ব্যাং শুরুতে যখন প্রচুর পরিমাণে গরম ছিল, হিট ছিল, আ এক একক জায়গায় কেন্দ্রীভূত ছিল সবকিছু। আস্তে, আস্তে যখন এরকম করে অ বিশাল বিস্ফোরণ হয়, সবকিছু অনেক দূরে সরে যায়, এক্সপ্যান্ড হয়। এটার ফলে আস্তে, আস্তে কি হয়? সবকিছু আস্তে, আস্তে কিন্তু ঠান্ডা হয়। ঠিক আছে? আচ্ছা। তো যখন একদম একটা বিন্দুতে সবকিছু কেন্দ্রীভূত ছিল, ওই বিন্দুটার তোমার মাস বা ভর ছিল ইনফাইনাইট। তারপরে তোমার হচ্ছে ঘনত্ব বা ডেনসিটি ছিল হচ্ছে তোমার ইনফাইনাইট। ঠিক আছে? ওইটার তোমার হচ্ছে যে টেম্পারেচারও বলা যেতে পারে ছিল কি? ইনফাইনাইট। ঠিক আছে? আচ্ছা। দেখো, প্রকৃত গ্রহ এবং উপগ্রহ উপগ্রহ আমরা একটা মিল্কি ওয়ে গ্যালাক্সিতে বাস করছি, তাই না? একটা গ্যালাক্সিতে বাস করছি যেটার নাম হচ্ছে আকাশগঙ্গা। মনে রাখবা, বাংলায়ও মনে রাখবা, ইংরেজিতেও মনে রাখবা, হ্যাঁ? এই ছায়াপথে রয়েছে সূর্য ও এর পরিবার, যাকে সৌরজগৎ বলা হয়। ঠিক আছে? তার মানে এই যে ছায়াপথ বা মিল্কি ওয়ে গ্যালাক্সির, এটার জাস্ট একটা অংশ হচ্ছে আমাদের যে সোলার সিস্টেম বা সৌরজগৎ এটা।
ঠিক আছে? সৌরজগৎ বলতে কি? সৌর মানে সূর্য। সূর্যকে কেন্দ্র করে যারা ঘুরছে তাদেরকে নিয়েই সৌরজগৎ বা সূর্যের পরিবার। ঠিক আছে? আচ্ছা। আ সৌরজগতে রয়েছে সূর্য, একেবারে কেন্দ্রে রয়েছে সূর্য এবং একে ঘিরে ৮ টি গ্রহ। এগুলোর মধ্যে আ এগুলোকে কি বলা হয়? যে বৃহৎ, বৃহৎ বস্তু সূর্যকে কেন্দ্র করে ঘুরছে, এগুলোকে কি বলা হয়? এগুলোকে বলা হয় গ্রহ, তাই না? তো আবর্তনশীল গ্রহ কতটি? ৮ টি। বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন। তোমাদেরকে অবশ্যই সিরিয়াল মেইনটেইন করে এগুলা কি করতে হবে? মনে রাখতে হবে। আবার অধিকাংশ যে গ্রহ আছে ওই গ্রহের কি আছে বলতো? উপগ্রহ। তার মানে আম যেগুলা গ্রহকেও কেন্দ্র করে ঘুরছে। গ্রহ তো উপগ্রহকে কেন্দ্র করে সরি, গ্রহ তো নক্ষত্রকে কেন্দ্র করে ঘুরছে মানে সূর্যকে কেন্দ্র করে ঘুরছে, তাই না? ঠিক একইভাবে প্রত্যেকটা গ্রহকে কেন্দ্র করে ঘুরছে কি বলতো? উপগ্রহ। ঠিক আছে? আ যারা কি গ্রহকে কেন্দ্র করে ঘুরে। আচ্ছা, যেমন পৃথিবীকে কেন্দ্র করে ঘুরছে চাঁদ। এজন্য চাঁদকে কি বলা হয়? উপগ্রহ। তাই না? সুতরাং পৃথিবী কি? সূর্যের একটি গ্রহ আর চাঁদ পৃথিবীর একটি উপগ্রহ। তাহলে গ্রহ উপগ্রহের কনসেপ্টটা বুঝছো? তার মানে এই যে ৮ টা গ্রহ তুমি এখানে দেখছো, এই ৮ টা আ গ্রহ গ্রহের ভেতরেও আবার কি আছে? গ্রহের আ আশেপাশেও আবার কি ঘোরে বলতো? উপগ্রহ ঘোরে। যেমন হচ্ছে পৃথিবীর চারপাশে কি ঘুরছে? চাঁদ ঘুরছে। তো ২-১ টা গ্রহ আছে যাদের কোনো উপগ্রহ নাই। তবে বাকিগুলার কি আছে? উপগ্রহ আছে। একটা উপগ্রহ, একটা না কিন্তু অনেকগুলা উপগ্রহ কিন্তু থাকতে পারে। ঠিক আছে? আচ্ছা, দেখো, গ্রহের জন্মের সময় নক্ষত্রকে ঘিরে মহাজাগতিক মেঘ আবর্তিত হতো। এরা মহাকর্ষণ বলের কারণে ঘনীভূত হয়ে জমাট বেঁধে গ্রহে রূপান্তর হয়। এই যে গ্রহটা তৈরি হয়, তোমার গোল আকৃতির গ্রহ কেন তৈরি হয়? আমরা কিন্তু এটা নিয়ে আলোচনা করছিলাম একদিন যে আসলে গোল কেন হয়? গোল হয় হচ্ছে গ্র্যাভিটির কারণে বা মহাকর্ষ বলের কারণে, তাই না? অর্থাৎ সবই কি মাঝখানের দিকে টানে। আর মাঝখানের দিকে যখন সমান বল দিয়ে যখন টানবে তখন ওইটা কি অটোমেটিক্যালি কিন্তু একটা স্ফেরিক্যাল শেপ বা গোলাকার আহ গোলাকার আকারে কিন্তু রূপান্তরিত হবে। ঠিক আছে? এভাবে আমরা গ্রহের চারপাশে জমা হয়ে উপগ্রহ সৃষ্টি হয়েছে। উপগ্রহ গুলো হলো প্রকৃত উপগ্রহ। তার মানে যে উপগ্রহগুলা তোমার হচ্ছে ন্যাচারালি সৃষ্টি হয়েছে, এইটাকে কি বলা হয়? প্রকৃত উপগ্রহ। দেখো, গ্রহ এবং উপগ্রহের কোনো আলো এবং উত্তাপ নেই। তাহলে আলো এবং উত্তাপ নিজেদের কাদের আছে বলতো? আলো এবং উত্তাপ আছে শুধুমাত্র নক্ষত্রের। ঠিক আছে? গ্রহেরও নিজস্ব কোনো আলো বা উত্তাপ নেই, উপগ্রহেরও নিজস্ব কোনো আলো বা উত্তাপ নেই। ঠিক আছে? বরং কি হয়? তোমার হচ্ছে সূর্যের যে আলো, সূর্যের আলোটা উপগ্রহের উপরে পড়ে, অর্থাৎ চাঁদের উপরে পড়ে এবং আমরা দেখতে পাই যে চাঁদটা আসলে দেখতে পাই। ঠিক আছে? কেন দেখতে পাই? সূর্যের যে আলো সেটা চাঁদের গায়ে পড়ছে তাই আমরা দেখতে পাই। ঠিক আছে? তো এটাকে কি বলা হয়? প্রতিফলন, তাই না? চাঁদের গায়ে পড়ে আমরা যে দেখতে পাই এই ঘটনাটাকে কি বলা হয়? প্রতিফলন। হ্যাঁ? পৃথিবীর কয়টা উপগ্রহ আছে? একটি। মঙ্গলের কয়টা আছে? ২ টে। বৃহস্পতির দেখো ৬৭ টি আছে। শনির দেখো ৬২ টি আছে। ইউরেনাসের আছে ২৭ টি, নেপচুনের আছে ১৪ টি। বুঝতে পারছো? এতগুলো উপগ্রহ কিন্তু এদের আছে। সো এটাও কিন্তু মনে রাখবা। যাদের কঠিন এমসিকিউ দিতে পারে তাদের কিন্তু এখান থেকে দিতে পারে, হ্যাঁ? এদের গ্রহের তোমার হচ্ছে মহাকর্ষণ বলের প্রভাবে গ্রহের চারিদিকে কিন্তু ঘোরে। ঠিক আছে? এদের গ্রহের মহাকর্ষণ বলের প্রভাবে কিন্তু গ্রহের চারিদিকে ঘোরে। যেমন পৃথিবীর যে মহাকর্ষণ যে বলটা, মহাকর্ষণ বলের ফলে কিন্তু চাঁদ পৃথিবীর চারিদিকে ঘুরছে। বুঝতে পারছো? আর এই যে তোমার হচ্ছে উপগ্রহগুলো, এই উপগ্রহগুলোও কিন্তু এই গ্রহগুলোকেই কেন্দ্র করে ঘুরছে। কেন ঘুরছে? কিভাবে ঘুরছে? বলো তো? গ্র্যাভিটেশনাল ফোর্স এর কারণে বা মহাকর্ষ বলের কারণে। ঠিক আছে? মহাকর্ষ বলের কারণে ঘুরছে। আচ্ছা। কৃত্রিম উপগ্রহ এবং এদের ইতিহাস। তোমরা কি স্যাটেলাইট দেখছো? কৃত্রিম উপগ্রহ দেখছো? কৃত্রিম মানে কি? কৃত্রিম মানে হচ্ছে যেগুলা মানুষে বানায়। ঠিক আছে? যেগুলা মানুষে বানায়। সেগুলা কি? সেগুলা হচ্ছে কৃত্রিম উপগ্রহ। তাহলে কৃত্রিম উপগ্রহ কি? সেটা নিয়ে কিন্তু এখানে ভালোভাবে আলোচনা করা আছে। তো কৃত্রিম উপগ্রহর বা হচ্ছে স্যাটেলাইট, এগুলার আসলে উদ্দেশ্যটা কি? এগুলার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হতে পারে বিভিন্ন বিদ্যা বিষয়ক উপগ্রহ, অর্থাৎ জ্যোতির্বিজ্ঞান নিয়ে রিসার্চ করা, গবেষণা করা হতে পারে। হ্যাঁ? কৃত্রিম উপগ্রহের কাজ। বা হচ্ছে নৌ পরিবহন উপগ্রহ, যেটা হচ্ছে কি করে? যেই উপগ্রহটা কৃত্রিম উপগ্রহ, আচ্ছা আমি তোমাদেরকে স্যাটেলাইট দেখাই, হ্যাঁ? তো
চলো আমরা স্যাটেলাইট দেখে আসা যাক। স্যাটেলাইট কি? স্যাটেলাইট হচ্ছে পৃথিবীর চারদিকে ঘোরে। ঠিক আছে? পৃথিবীর কি চারিদিকে ঘোরে, যেটা হচ্ছে মানুষের তৈরি। পৃথিবীর চারিদিকে ঘোরে এবং পৃথিবীর ভেতরের বিভিন্ন ধরনের ইনফরমেশন কিন্তু তারা ক্যাপচার করে। যেমন যারা শুধুমাত্র নদ-নদীর দিকে তাকিয়ে নদ-নদীর উপরে চলমান নৌকা, জাহাজ, লঞ্চ, স্টিমার এগুলোকে যারা অবজার্ভ করে বা পর্যবেক্ষণ করে, ঠিক আছে? যারা অবজার্ভ করবে বা পর্যবেক্ষণ করে তাদেরকে কি বলা হয় বলতো? তাদেরকে বলা হয় নৌ পরিবহন উপগ্রহ, হ্যাঁ? সামরিক বা গোয়েন্দা উপগ্রহ। সামরিক বা গোয়েন্দা উপগ্রহ তার মানে গোয়েন্দা কাজে বা তোমার হচ্ছে আর্মিরা তাদের তাদের কিন্তু নিজস্ব স্যাটেলাইট আছে। তারা দেখে যে কোন দেশে কোনো ইল্লিগাল কাজ-কাম হচ্ছে কিনা, কোন দেশে কোনো বেস বা ক্যাম্প-ট্যাম্প বানাচ্ছে কিনা। উপর থেকে কি করে? উপর থেকে সব নিচে পর্যবেক্ষণ করে যে কে কি করলো না করলো। ঠিক আছে? তো এটা হচ্ছে কি গোয়েন্দা উপগ্রহ বা সামরিক উপগ্রহ। পৃথিবী পর্যবেক্ষণকারী। তা পৃথিবীর কোথায় কি আছে সবকিছু একেবারে স্ক্যান করে, পর্যবেক্ষণ করে, অবজার্ভ করে যেগুলো সেটা হচ্ছে পৃথিবী পর্যবেক্ষণকারী উপগ্রহ। হ্যাঁ? তারপর আবহাওয়া উপগ্রহ। এই যে আমরা প্রতিনিয়ত আবহাওয়ার খবর পাই। কখন কোথায় বৃষ্টি হবে সেটা আমরা পাই। সেটা কিভাবে পাই? সেটা হচ্ছে আবহাওয়া উপগ্রহর কারণে পাই। তারা ওয়েদার কিভাবে বলে যে কখন কি হবে? আম কোন দিক থেকে কোন দিকে বাতাস বইতেছে এটা কিন্তু উপগ্রহতে ডিটেক্ট করতে পারে এবং এটার উপর ভিত্তি করে যে মেঘ কোন দিকে কখন যাবে, কখন মেঘের উপস্থিতি কোন দিকে হবে সেগুলা বিভিন্নভাবে ক্যালকুলেশন করে, খুবই সূক্ষ্ম, সূক্ষ্ম ক্যালকুলেশন করে কিন্তু বলে দেওয়া সম্ভব যে আসলে কখন কোথায় মেঘ হবে, বৃষ্টি হবে এবং কতটুকু হবে। ঠিক আছে? এভাবে কিন্তু বলে দেওয়া সম্ভব। যোগাযোগ উপগ্রহ মানে হচ্ছে এটাই হচ্ছে মেইন যে কাজটা সেটাই কিন্তু এই যে যোগাযোগ উপগ্রহ এটা। ঠিক আছে? এটাই হচ্ছে কি উপগ্রহের যে মেইন কাজ সেটা। তার মানে আমরা যে স্যাটেলাইটের মাধ্যমে কি বিভিন্ন ধরনের টিভি চ্যানেল কিন্তু চলে। পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে কিন্তু তথ্য পৌঁছানোর জন্য এই উপগ্রহ ব্যবহার করা হয় সবচাইতে বেশি। ঠিক আছে? পৃথিবীর প্রত্যেকটা দেশ মহাবিশ্বে যেমন তোমার হচ্ছে তারের মাধ্যমে সমুদ্রের নিচে দিয়ে তারের মাধ্যমে একটা আরেকটার সাথে যেমন কানেক্টেড তেমন কিন্তু উপগ্রহের মাধ্যমে অর্থাৎ আ আকাশপথের যে উপগ্রহ, কৃত্রিম উপগ্রহ সেইগুলোর মাধ্যমেও কিন্তু আ কানেক্টেড। এটাকে কি বলে আমরা স্যাটেলাইট। আ তাই না? স্যাটেলাইটের মাধ্যমে কি করা? যোগাযোগ করা আমরা বলে থাকি। আচ্ছা। তো এই যে কৃত্রিম উপগ্রহ আসলে কিভাবে চলে? কৃত্রিম উপগ্রহ আসলে কিভাবে চলে? আমরা যখন কৃত্রিম উপগ্রহ যখন তোমার হচ্ছে পৃথিবী থেকে কিসের মাধ্যমে লঞ্চ করা হয় বলতো? অবশ্যই কিসের মাধ্যমে? রকেটের মাধ্যমে লঞ্চ করা হয়। লঞ্চ করে কি করা হয়? পৃথিবী থেকে অনেক দূরে প্রায় ২৫০ কিলোমিটার দূরে আ রাখা হয় কিংবা তারও বেশি উপরে রাখা হয়। রাখার ফলে আ সেটা কিন্তু পৃথিবীকে কেন্দ্র করে ঘোরে। দেখো পৃথিবীও ঘুরছে এই যে এইদিক থেকে এদিকে পৃথিবীও ঘুরছে আর ওই যে স্যাটেলাইটটা ওইটাও কিন্তু এইভাবে ঘুরছে। তাহলে ২ টাই একসাথে ঘুরছে। সুতরাং ওই যে স্যাটেলাইটের নিচে তারা যদি স্যাটেলাইটটাকে দেখতে পায় কোনোভাবে, তাহলে তারা মনে করবে কি স্যাটেলাইটটা এইখানে উপস্থিত আছে, তাই না? ভূস্থির উপগ্রহ এটাকে বলা হয়। ঠিক আছে? আচ্ছা। তো এই যে উপগ্রহটা আ যে তোমার উপরে যে স্থির থাকবে, উপগ্রহটা উপরে স্থির আ না থেকে নিচে কেন পড়ে যায় না? নিচে কেন পড়ে যায় না? একটা প্রশ্ন না নিচে কেন পড়ে যায় না? কারণ পৃথিবীর যে তোমার হচ্ছে কেন্দ্রমুখী একটা বল আছে, হ্যাঁ? পৃথিবীর কেন্দ্রমুখী একটা বল আছে, একটা আকর্ষণ বল আছে। ওই বলটা কি করে? ওই বলটা হচ্ছে আ তোমার ওই স্যাটেলাইটটাকে পৃথিবীর দিকে টানে। তো টানার ফলে তো পড়ে যাওয়ার কথা, তাহলে পড়ে না কেন? পড়ে না কারণ হচ্ছে ওই পৃথিবীটা যে তোমার পৃথিবীর চারদিকে ঘোরে তার একটা তার একটা বল আছে যেই বলটা কি এই বাইরের দিকে কাজ করে। তো ২ টা বল থাকে। একটা হচ্ছে বাইরের দিকে কাজ করে আর একটা হচ্ছে পৃথিবীর ভেতরের দিকে টানে। এই ২ টা বল মিলেই কিন্তু ওই স্যাটেলাইটটাকে আ তোমার হচ্ছে নির্দিষ্ট একটা কক্ষপথ দেয় এবং সেখানে কিন্তু এটা স্থির থাকে। আমরা কথায় না, আমরা হচ্ছে আ এগুলা নিজেরা একটু দেখবো। সিমুলেশন এর মাধ্যমে দেখবো ইনশাআল্লাহ। তো এই হচ্ছে আমাদের কৃত্রিম উপগ্রহ। তাহলে দেখো কৃত্রিম উপগ্রহ নিয়ে এখানে আমরা তোমার অনেক কিছু কিন্তু এখানে লিখে আছে। এই যে এখানে যে ভূস্থির উপগ্রহের কথা বলছিলাম, আ সেটা কিন্তু এখানে তোমরা পড়তে পারবে। আচ্ছা,
তো এই কৃত্রিম উপগ্রহ কি অনেকদিন আগে পাঠানো? খুব বেশি দিন কিন্তু না। আজ থেকে প্রায় ৭০-৮০ বছর আগে। ঠিক আছে? ১৯৫৭ সালে ৪ঠা অক্টোবর, হ্যাঁ? তখন কি স্পুটনিক ১, ঠিক আছে? স্পুটনিক শব্দের অর্থ কি? আ ভ্রমণ সঙ্গী, হ্যাঁ? তারপর স্পুটনিক ২ এইসব নিয়ে কিন্তু অনেক মজার আ গল্প কিন্তু আছে। কোনো সময় বিড়াল পাঠানো হয়, কোনো সময় কুকুর পাঠানো হয়, তাই না? কোনো সময় কি ১ম এ তোমার হচ্ছে নারী মহাকাশচারী যায়, হ্যাঁ? ভ্যালেন্টিনা তেরেস্কোভা নাম শুনছো তোমরা? আচ্ছা। তো এই যে তোমার হচ্ছে কৃত্রিম উপগ্রহ পাঠানোর যে তোমার টোটাল আ যে ঘটনাটা এটা কিন্তু বিশাল। আচ্ছা ২০১৮ সালে, হ্যাঁ ২০১৮ সালে তখন গ্রামে থাকতাম। সো তখন ১২ই মে, কত তারিখে? ১২ই মে এটা কিন্তু উৎক্ষেপণ করা হয়। বাংলাদেশ স্যাটেলাইট। তখন আবার হচ্ছে তোমার বঙ্গবন্ধু স্যাটেলাইট ছিল এটার নাম। ঠিক আছে? আচ্ছা স্যাটেলাইট অর্থাৎ হচ্ছে বিএসসিএল, বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি বিএসসিএল, হ্যাঁ? আ তো অনেক কোটি টাকা কিন্তু খরচ হয়। অনেক মিলিয়ন টাকা কিন্তু খরচ হয় এই আ তোমার হচ্ছে স্যাটেলাইটটা পাঠানোর জন্য। ঠিক আছে? তো ১ম উপগ্রহ কি ল্যান্ডসেট এত পাঠানো হয় কত? ১৯৭২ সালে। তাহলে এই যে স্পেস এক্সপ্লোরেশন এর যত কাহিনী, যত ঘটনা সেইগুলা কিন্তু তোমাদেরকে পড়তে হবে। কোনটা ১ম কি হয় না হয় এখান থেকে কিন্তু প্রচুর ইনফরমেশন আছে। ঠিক আছে? যেটা দিয়ে ১ম মহাকাশে গেছিল সেটা কি সোভিয়েত ইউনিয়নের ইউরি গ্যাগারিন, হ্যাঁ? তিনি হচ্ছে ভস্টক ১ এ করে কৃত্রিম উপগ্রহ চড়ে পৃথিবী প্রদক্ষিণ করেন। এখানে কিন্তু প্রচুর ইনফরমেশন আছে শুধুমাত্র এই যে পার্ট ৪ এর উপরে। পার্ট ৪ এর উপরে যে এত পরিমাণে ইনফরমেশন এগুলা তোমাদেরকে এত ভালোভাবে মনে রাখতে হবে, মুখস্থ করতে হবে যেন একেবারে পার্মানেন্টলি তোমরা তোমাদের এটা গেঁথে যায়। ঠিক আছে? মনের ভিতরে যেন গেঁথে যায়। এভাবে কিন্তু তোমাদেরকে এটা পড়তে হবে। বুঝতে পারছো? খুবই ইম্পোর্টেন্ট। এটা শুধুমাত্র যে তোমাদের পরীক্ষার জন্য তা না। এটা সবসময়ের জন্য মানে জেনারেল নলেজ এর মতো মনে থাকবে। ঠিক আছে? স্যাটেলাইট, স্যাটে স্যাটেলাইট আমরা স্যাটেলাইট দেখবো। চলো। দেখো স্যাটেলাইট থেকে পৃথিবীর উপরে কিভাবে চলো দেখা যায় আমরা এখানে কিন্তু দেখবো। এই যে স্যাটেলাইট থেকে পৃথিবীটাকে কিভাবে দেখা যায়? এই যে আমরা একটা স্যাটেলাইটে আছি মনে করো। স্যাটেলাইট থেকে দেখো পৃথিবীটা কেমন দেখা যায়। হ্যাঁ? স্যাটেলাইট থেকে পৃথিবীটা কেমন দেখা যায়? চলো। এই যে দেখো আমরা আমাদের লোকেশনে চলে যাব। এই যে আমরা এখানে আছি। দেখছো? এটা হচ্ছে আমাদের পজিশন। আর স্যাটেলাইট অর্থাৎ উপর থেকে কিন্তু এইরকম করে দেখা যায়। দেখো উপর থেকে কিন্তু বাড়ি-টাড়ি, বিল্ডিং সবই কিন্তু দেখা যায়। দেখছো? স্যাটেলাইটে কিভাবে দেখা যায়? তো এইভাবে স্যাটেলাইট কিন্তু সবকিছুর উপরে কিন্তু নজর রাখতে পারে যে কোথায় কি হচ্ছে, কোথায় কি হচ্ছে না। সবকিছু কিন্তু এখানে স্যাটেলাইট থেকে কিন্তু নজর রাখা যায়। দেখো চলো আমরা একটু শ্রীলঙ্কায় দেখি। শ্রীলঙ্কায় যে তোমার সমুদ্র, সাগর সেই সবকিছু কিন্তু আমরা দেখতে পারবো। এমনকি এই যে স্যাটেলাইট থেকে আমরা কিন্তু এখন লাইভ নৌকাও দেখতে পারবো কিংবা লাইভ কিছু দেশ আছে যেখানে লাইভ কোথায় কি গাড়ি-টাড়ি চলছে না চলছে সেগুলোও কিন্তু স্যাটেলাইটের মাধ্যমে দেখা যায়। কিছু দেশ আছে এমন। বুঝতে পারছো? যে এখন আমরা দেখতে পারবো যে লাইভ কোথায় গাড়ি চলছে, কোথায় কি হচ্ছে না হচ্ছে সবই কিন্তু আমরা এখন একদম লাইভ বর্তমানে কোথায় কি চলছে না চলছে সবই দেখতে পারবো। যদিও বাংলাদেশে এটা হয় না। বরং বাংলাদেশে কি যে আজ থেকে প্রায় মনে করো যে ৬ মাস আগের ম্যাপ এটা। তো বাংলাদেশে এরকম রেগুলার আপডেট হয় না। কিন্তু অন্যান্য কিছু দেশ আছে যেখানে এগুলা কি রেগুলার আপডেট হয়। বুঝতে পারছো? তো এই যে দেখো স্যাটেলাইট থেকে কিন্তু সবকিছুর উপরে নজর রাখা হয়। যেমন হচ্ছে তোমার অনেক সময় বন-জঙ্গলের উপরে নজর রাখা হয়। হ্যাঁ? তো আমরা কিন্তু উপর থেকে দেখতে পারি যে স্যাটেলাইটে কোথায় আ মানে সারা বিশ্বের কোথায় কি হচ্ছে, কোথায় ন্যাচারাল ডিজাস্টার হচ্ছে না হচ্ছে সবকিছুর খবর রাখা হয়েছে কিন্তু কিসের জন্য? স্যাটেলাইটের জন্য। ঠিক আছে? তো এই যে তোমার হচ্ছে স্টারলিংক চেনো? অর্থাৎ পৃথিবীর এই যে দেখো কত, কত শত লাখ হাজার স্যাটেলাইট দেখছো? এই যে তোমরা কিন্তু স্যাটেলাইট দেখতে পাচ্ছ। দেখছো? এখানে কিন্তু তোমরা স্যাটেলাইট দেখতে পাচ্ছ। দেখো কত স্যাটেলাইট। এই প্রত্যেকটাই কিন্তু একেকটা স্যাটেলাইট। হ্যাঁ? এই যে তোমরা ছোট বিন্দু দেখছো না? এই প্রত্যেকটা বিন্দু কিন্তু একেকটা কি স্যাটেলাইট। হ্যাঁ? প্রত্যেকটা বিন্দু একেকটা স্যাটেলাইট। আর এই যে দেখছো কক্ষপথ, এটা হচ্ছে স্যাটেলাইটের কক্ষপথ। ঠিক আছে? এই কক্ষপথ
মধ্যে স্যাটেলাইট এই পুরো পৃথিবীটাকে কেন্দ্র করে ঘুরছে। তাহলে দেখো পৃথিবীর উপরে কিন্তু যে ফাঁকা জায়গা, একেবারে ফাঁকাও না কিন্তু জায়গাটা। পৃথিবীর আমরা যদি উপরে যাই তাহলে আমরা কিন্তু স্যাটেলাইট দেখতে পারবো। বুঝতে পারছো? যে এত ঘন স্যাটেলাইট দেখো, কত ঘন, কত কতগুলো স্যাটেলাইট একদম। দেখো তো স্যাটেলাইট নেই কোথায়? সব জায়গায় কিন্তু স্যাটেলাইট একদম বিস্তৃত অবস্থাতে আছে। বুঝতে পারছো? কত স্যাটেলাইট, জেন 1 স্যাটেলাইট, জেন 2 স্যাটেলাইট, হ্যাঁ? অসংখ্য স্যাটেলাইট আছে এখানে। তো এই যে আ স্যাটেলাইট, নাম্বার অফ স্যাটেলাইট, আমরা একটু স্যাটেলাইটের নাম্বারটা দেখি। নাম্বার অফ স্যাটেলাইট। এখনো পর্যন্ত কতগুলো স্যাটেলাইট আছে? 14,000, 14,500 স্যাটেলাইট আছে। অ্যাক্টিভ স্যাটেলাইট, ঠিক আছে? অ্যাক্টিভ স্যাটেলাইট মানে এগুলো হচ্ছে নিয়মিত চলমান। এর ভেতরে 3,000 হচ্ছে, 3,000 স্যাটেলাইট প্রায় নিষ্ক্রিয় হয়ে গেছে বা কোনোভাবে নষ্ট হয়ে গেছে। ঠিক আছে? আর হচ্ছে টোটালি কত? 32,000 স্যাটেলাইট কিন্তু এখানে আছে। ঠিক আছে? অর্থাৎ পার্টিকেল আছে যেগুলো হচ্ছে, যেগুলার আকার মোটামুটিভাবে 10 সেন্টিমিটারের বেশি। তোমরা দেখছো যে এতটুকু বস্তু পর্যন্ত তোমার হচ্ছে মহাকাশে পাঠানো হইছে স্যাটেলাইট হিসাবে। বুঝতে পারছো? তাহলে তুমি জাস্ট একবার ইমাজিন করো যে এই পৃথিবীটা কত বিশাল। আর আমাদের পৃথিবীর উপরে সব স্যাটেলাইট কি আমাদের সবাইকে ঘিরে আছে। এই পৃথিবীটাকে ঘিরে আছে স্যাটেলাইট বা তোমার হচ্ছে কৃত্রিম উপগ্রহ। ঠিক আছে? উপগ্রহ কেন বলে? কারণ হচ্ছে তারা গ্রহকে কেন্দ্র করে ঘোরে। এই কারণেই কি বলা হয়? কৃত্রিম উপগ্রহ বলা হয়। মানে গ্রহকে কেন্দ্র করে ঘোরে, এজন্য বলা হয় উপগ্রহ। আর সেটা যদি প্রাকৃতিকভাবে তৈরি হয় তাহলে প্রাকৃতিক উপগ্রহ, সেটা যদি কৃত্রিমভাবে তৈরি হয় তাহলে সেটা কি? কৃত্রিম উপগ্রহ বা ইংরেজিতে বলি স্যাটেলাইট। বুঝতে পারছো? সো এই হচ্ছে স্যাটেলাইট। স্যাটেলাইটটাকে কিভাবে পাঠানো হয় আসলে? স্যাটেলাইটটাকে আসলে কিভাবে পাঠানো হয়? স্যাটেলাইট লঞ্চ। চলো আমরা একটু দেখি। স্যাটেলাইট কিভাবে পাঠানো হয়? দেখো স্যাটেলাইট কিন্তু এই যে রকেটের মাধ্যমে পাঠানো হয়। কিন্তু রকেটের অধিকাংশ জায়গায় সব কি বলতো? অধিকাংশ সব জায়গায় হচ্ছে জ্বালানি। বুঝতে পারছো? অধিকাংশ সব জায়গায় জ্বালানি। তো রকেট যত উপরের দিকে যায়, মানে সে তার জ্বালানিটাকে ছাড়তে যায় তো। সো যত উপরের দিকে যায় তার কিন্তু জ্বালানির পরিমাণ কমে, এবং জ্বালানির পরিমাণ একেবারে কমে গেলে কি হয়? তার যেই অংশে জ্বালানি থাকে ওই অংশটাকে কি করে? ফেলে দেয়। ঠিক আছে? যাতে করে হালকা হওয়া যায়। এজন্য যেখানে জ্বালানি থাকে যে অংশটাতে, যেই সিলিন্ডারে, ওই সিলিন্ডারটাও ফেলে দেয়। ঠিক আছে? এবার জ্বালানি-টালানি ফেলে দেওয়ার পরে একেবারে উপরে গিয়ে শুধুমাত্র যে মেইন অংশটা, যে স্যাটেলাইটের অর্থাৎ যে মেইন অংশটা, সেই অংশটা শুধুমাত্র থাকে। এই যে দেখো, সবকিছু ফেলে দেওয়ার পরে এই যে মেইন যে অংশটা, এটা পৃথিবীর উপরে গিয়ে বিচরণ করবে। ঠিক আছে? উপরে গিয়ে বিচরণ করবে এবং আল্টিমেটলি সে তার যে ২ টা অ্যান্টিনা, এটা এভাবে খুলবে। আর এখানে দেখো সোলার প্যানেল আছে। তার মানে এরা কিন্তু সূর্যের আলোয় বিদ্যুৎ উৎপন্ন করে। তাছাড়া বিদ্যুৎ আর কোথায় পাবে? তাই না? অবশ্যই তাদেরকে কি বিদ্যুৎ উৎপন্ন করতে হবে সূর্যের আলো থেকে। সো ওই যে সূর্যের আলো ব্যবহার করে মহাশূন্যে বিদ্যুৎ উৎপন্ন করে নিজের যা কাজ সেটা কিন্তু স্যাটেলাইটে চালিয়ে নেয়। দেখো সব স্যাটেলাইটে কিন্তু দেখতে পারবে সোলার প্যানেল দেখতে পারবে। সোলার প্যানেল ছাড়া কিন্তু বিদ্যুৎ উৎপন্ন করা ওই স্পেসে কিন্তু পসিবল না। বুঝতে পারছো? সো এই যে একটা স্যাটেলাইটে কি থাকে? এই যে বিভিন্ন ধরনের অ্যান্টিনা থাকে, তাই না? বিভিন্ন ধরনের তোমার হচ্ছে যোগাযোগ করার মাধ্যম থাকে। বুঝছো? ওয়েল, তো আমরা কিন্তু অনেক কিছু আলোচনা করলাম এই চ্যাপ্টারটা নিয়ে। আশা করি তোমরা সবাই মোটামুটি কমবেশ অনেক কিছু বুঝতে পেরেছো। আচ্ছা। সো থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। আশা করি অনেক কিছু বুঝেছো, অনেক কিছু শিখেছো অ্যান্ড অনেক ভালো লাগছে আশা করি। কেননা এই চ্যাপ্টারটা আমার কাছেও যেমন প্রিয়, আশা করি তোমাদের কাছেও অনেক ভালো লাগবে। থ্যাংক ইউ সো মাচ সম্পূর্ণ লেকচারটি দেখার জন্য। ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।